পাহাড় থেকে নামে জল, সেই জল বাংলাদেশের মাঠঘাট ভিজিয়ে নদীর বুক ভরিয়ে বঙ্গোপসাগরে গিয়ে মেশে। এই যাত্রাটুকু কোটি কোটি মানুষের জীবন, তাদের ধান, তাদের মাছ, তাদের পানীয় জলের উৎস। কিন্তু এখন সেই পাহাড়ের গায়ে একের পর এক বাঁধ বসাচ্ছে, টানেল কাটা হচ্ছে, নদীর পানি ঘুরিয়ে দেওয়া হচ্ছে, আর ভাটিতে থাকা বাংলাদেশ দেখছে নদী শুকোচ্ছে, মাছ উধাও হচ্ছে, হরকা বান আসছে হঠাৎ। প্রশ্ন হলো, এই বাঁধগুলো কি শুধু বিদ্যুৎ তৈরি করছে, নাকি বাংলাদেশের জন্য তৈরি করছে একটা নীরব মরণ ফাঁদ? গুগল ম্যাপে বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্তের ঠিক ওপারে তাকালে দেখা যাবে মেঘালয়ের খাসিয়া পাহাড়ে গাঢ় সবুজের এক বিশাল অঞ্চল। সেখানে আছে চেরাপুঞ্জি, আছে মৌসিনরাম, পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাতের জায়গা। সেই পাহাড় থেকে দুটো নদ নামছে। ডান দিক দিয়ে মিন্তদু নদ মেঘালয়ের জৈন্তিয়া পাহাড় বেয়ে নেমে সিলেটের জৈন্তাপুরে বাংলাদেশে ঢোকে। এখানে নাম বদলে হয়ে যায় সারি গোয়াইন। বাঁদিক দিয়ে কিনশি নদ সুনামগঞ্জের তাহিরপুর দিয়ে ঢুকে পরিচিত হয় জাদুকাটা নামে। দুটোই মিলে যায় সুরমায়, যা ভারতে বরাক নামে পরিচিত। এই দুই নদের উপর ভারত এখন যা করতে যাচ্ছে সেটাই বাংলাদেশের জন্য উদ্বেগের কারণ। 2012 সালে মিন্তদু নদের উপর প্রথম বাঁধ চালু হয়, নাম মিন্তদু লেশকা স্টেজ 1, ক্ষমতা 126 মেগাওয়াট। ভারতের যুক্তি ছিল সোজা, এটা রান অব দ্য রিভার প্রকল্প, মানে নদীর পানি আটকে রাখা হচ্ছে না, টানেলের মধ্য দিয়ে ঘুরিয়ে বিদ্যুৎ বানিয়ে আবার ছেড়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশ তখন এতে তেমন আপত্তি করেনি। কিন্তু সমস্যা শুরু হলো পরের বছর থেকে। 2013 সালে ভারত জানালো স্টেজ 1-এর ভাটিতে তৈরি হবে মিন্তদু লেশকা স্টেজ 2, 210 মেগাওয়াটের আরেকটা প্রকল্প। বাংলাদেশ তীব্র আপত্তি জানালো। যৌথ নদী কমিশনে আলোচনা হলো, কিন্তু থামল না। 2026 সালের ফেব্রুয়ারিতে মেঘালয়ের বিদ্যুৎ মন্ত্রী জানালেন স্টেজ 2-এর বিস্তারিত প্রকল্প প্রতিবেদন তৈরি হয়ে গেছে, অর্থায়নও চূড়ান্ত হতে চলেছে। এখানেই শেষ নয়, স্টেজ 1-এর উজানে তৈরি হচ্ছে 170 মেগাওয়াটের সেলিম জলবিদ্যুৎ প্রকল্প। 4.8 কিলোমিটার টানেল কাটা হবে পাহাড়ের ভেতর দিয়ে। অন্যদিকে কিনশি নদে আসছে আরও 4টা প্রকল্প। কিনশি স্টেজ 1 270 মেগাওয়াট, কিনশি স্টেজ 2 278 মেগাওয়াট। শাখা নদ উমনগিতে দুটো। খাসিয়া পাহাড়ে আরেকটি শাখা নদে মৌবলেই প্রকল্প 140 মেগাওয়াট। মোটা হিসাব করলে দাঁড়াচ্ছে মিন্তদু ও কিনশি মিলিয়ে কমপক্ষে 7টা জলবিদ্যুৎ প্রকল্প। ভাবা যায়, রান অব দ্য রিভার মানে হলো নদীর স্বাভাবিক প্রবাহে বড় কোনো বাধা না দিয়ে বিদ্যুৎ তৈরি করা। কোনো বিশাল জলাধার নেই, পানি আটকে রাখা নেই। এই যুক্তিতেই এই প্রকল্পগুলোকে পরিবেশ বান্ধব বলা হচ্ছে। কিন্তু একটা বাঁধ হলে হয়তো এই যুক্তি মানা যেত। যখন একটার পর একটা বাঁধ আসে তখন চিত্রটা পুরো বদলে যায়। স্টেজ 1-এর টানেল দিয়ে পানি ঘুরিয়ে ছেড়ে দেওয়ার পরেই সেই পানি আবার টেনে নেওয়া হচ্ছে স্টেজ 2-এর টানেলে। স্টেজ 2-এর পানি ছাড়লে সেটাও হয়তো পরের প্রকল্পের জন্য আটকাবে। ফলে নদীর মূল খাতে, যেটা হাজার বছর ধরে বয়ে আসছে, সেখানে বছরের বড় একটা সময়ে পানিই থাকছে না। পরিবেশবিদরা বলছেন একসঙ্গে অনেকগুলো ছোট প্রকল্পের যৌথ ক্ষতি একটা বড় বাঁধের চেয়েও ভয়াবহ হয়ে উঠতে পারে। কারণ এই ধরনের সারিবদ্ধ বাঁধ নদীর প্রবাহের পরিমাণ, তার ছন্দ এবং অববাহিকার পুরো বাস্তুতন্ত্রকে বহুমাত্রিকভাবে ভেঙে দেয়। 2025 সালে মেঘালয়ের বিদ্যুৎ বিভাগের নিজের প্রতিবেদনেই স্বীকার করা হয়েছে মিন্তদু লেশকা স্টেজ 1-এর পানি ধরে রাখার ক্ষমতা অত্যন্ত সীমিত। অতিবৃষ্টিতে এটি প্রায় 10,400 কিউসেক বেগে পানি ছেড়ে দেয়। বড় বন্যার সময় কয়েক মিনিটেই বাঁধ উপচে পড়তে পারে, আর সেই পানি সরাসরি নামছে বাংলাদেশের দিকে। মিন্তদু লেশকা স্টেজ 2-এর গণশুনানিতে মেঘালয়ের স্থানীয় বাসিন্দারাই ফুঁসে উঠেছিলেন। তাদের অভিযোগ, স্টেজ 1 তৈরির সময় নির্মাণের তেল আর সিমেন্ট নদে পড়ে পানি ব্যবহারের অযোগ্য হয়ে গিয়েছিল। বাঁধ দেওয়ার পর নদের অনেক জায়গা শুকিয়ে যায়, খেয়া পারাপার বন্ধ হয়ে যায়। হঠাৎ পানি ছেড়ে দিলে বালু আর পাথরের স্তর ধুয়ে যায়, আর পরিযায়ী মাছ পুরোপুরি বিলুপ্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ নদীর গতিপথ বদলে গেলে এই মাছগুলো আর উজানে উঠতে পারবে না। ভাটিতে বাংলাদেশের অবস্থা আরও নাজুক। সিলেটের জৈন্তাপুর আর সুনামগঞ্জের তাহিরপুর
এই দুই এলাকার মানুষের জীবন এই দুই নদের সঙ্গে সরাসরি বাঁধা। নদ থেকে বালু তোলা আর মাছ ধরাই তাদের রুটি রুজি। শুষ্ক মৌসুমে যদি নদ শুকিয়ে যায় আর বর্ষায় যদি হঠাৎ ঢল আসে, দুটোতেই এই প্রান্তিক মানুষগুলো সর্বশান্ত হয়ে যাবেন। ফলে এটা শুধু পানি প্রবাহের সংকট নয়, এটা লক্ষ মানুষের জীবন জীবিকার সংকট। আর একটা ভয়ের জায়গা আছে। মেঘালয় আর বাংলাদেশের উত্তরাংশে আবহাওয়ার ধরন পাল্টে গেছে। গবেষকরা দেখছেন এই অঞ্চল ধীরে ধীরে আরও শুষ্ক হচ্ছে, কিন্তু একই সঙ্গে হঠাৎ করে আগের চেয়ে 4 গুণ বেশি তীব্র বৃষ্টি হচ্ছে, যা মাত্র কয়েক ঘন্টার মধ্যে ভয়ঙ্কর হরকা বান ডেকে আনতে পারে। এই পরিস্থিতিতে যদি উজানে একের পর এক বাঁধ থাকে, তাহলে কি হবে? বাঁধগুলো হঠাৎ উপচে পড়লে বা পানি ছেড়ে দিলে সেই ঢলের সামনে বাংলাদেশ কার্যত নিরস্ত্র। তিস্তা নিয়ে বাংলাদেশ দশকের পর দশক দর কষাকষি করে যাচ্ছে। টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে আন্দোলন করে সেটা ঠেকানো সম্ভব হয়েছিল, কিন্তু মিন্তদু আর কিনশির এই বাঁধগুলো নিয়ে বাংলাদেশ এখন পর্যন্ত কার্যত নীরব। বিশেষজ্ঞরা বলছেন এই নীরবতাই সবচেয়ে বড় বিপদ, কারণ বাঁধ একবার তৈরি হয়ে গেলে তারপরে দাবি জানানোর জায়গা থাকে না বললেই চলে। তো এখন কি করা দরকার? প্রথমত, বাংলাদেশের প্রয়োজন সব তথ্য, মেঘালয়ের প্রকল্পগুলোর বিস্তারিত পরিকল্পনা, পরিবেশ মূল্যায়ন প্রতিবেদন, বার্ষিক পানি প্রবাহের হিসাব, কারণ তথ্য ছাড়া আলোচনা সম্ভব নয়, দাবিও সম্ভব নয়। দ্বিতীয়ত, প্রয়োজন সম্মিলিত পরিবেশ প্রভাব মূল্যায়ন, শুধু একটা বাঁধের নয়, পুরো সিরিজের, কারণ আলাদা আলাদাভাবে দেখলে প্রতিটা প্রকল্পকেই নিরীহ লাগবে, কিন্তু একসঙ্গে দেখলে বোঝা যাবে সত্যিকারের বিপদটা কোথায়। তৃতীয়ত, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় এই দুটো নদকে অগ্রাধিকার দিতে হবে। তিস্তার মতো এই নদ দুটোকেও যৌথ ব্যবস্থাপনার আওতায় আনা দরকার, কারণ নদীর পানি এক দেশের একার সম্পদ নয়, আর ভাটির দেশ বাংলাদেশের এই সত্যটা সবচেয়ে ভালো জানার কথা। পাহাড়ের বুকে বাঁধ বসছে, টানেল কাটা হচ্ছে, নদীর গতিপথ বদলে যাচ্ছে, আর নিচে সিলেটের জৈন্তাপুর, সুনামগঞ্জের তাহিরপুরে জেলেরা জাল ফেলছে একটা নদীতে, যেটা হয়তো আর কয়েক বছর পরে থাকবেই না। প্রশ্নটা তাহলে শুধু বিদ্যুতের নয়, শুধু পানির নয়, প্রশ্নটা হলো একটা নদী মরে গেলে তার সঙ্গে কতটুকু মানুষও মরে যায়, আর বাংলাদেশ কি সেই মৃত্যুটা দেখেও চুপ করে থাকবে?